একটি তরবারির চেয়ে একটি কলমের শক্তি অনেক বেশি। দেখো, তরবারি তোমাকে একদম খুব করে কেটে ধ্বংস করে দিতে পারে, বাট তার চেয়েও স্ট্রং হচ্ছে একটা কলম। দ্যাট মিনস এখানে লেখা, তো লেখাটা কোথায় থেকে আসবে? লেখাটা আসবে ওয়ার্ড থেকে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি সিলভিয়া প্লথের অন্যতম একটা দারুণ কবিতা, যার নামই হচ্ছে ওয়ার্ডস। তো দেখো, ওয়ার্ডসের মানেটা কি এটা আমরা প্রথমে বলার চেষ্টা করি। ওয়ার্ডস আমরা শব্দ হিসেবে ইউজ করি, আবার ওয়ার্ডস বলতে এখানে কথা, যেটা কথা বলা, তাই না? তুমি একটা জিনিস দেখো, একই কথার কারণে মানুষ আঘাত পায়, তাই না? কথা যে একটা মানুষের মনকে, হৃদয়কে কী পরিমাণে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, যেটা কিনা তোমাকে একটা তরবারি দিয়ে আঘাত করলে মনে হয় তুমি এত কষ্ট পেতা না, এমনও কিন্তু বাস্তবেই হয়ে থাকে, তাই না? তাহলে একটা ওয়ার্ডের কত পাওয়ার। আবার একই ওয়ার্ড, একটাই শব্দকে তুমি বলার টোনের উপর তোমার ডিপেন্ড করে যে সেটা একটা মানুষকে কিভাবে বোঝাতে সক্ষম, সেটা তাকে হার্ট করবে কি না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতায় ওয়ার্ডস বলতে কবি মূলত তার পোয়েমের বর্ণনা দিতে চেয়েছেন, যে একটা পোয়েম, পাওয়ার অফ পোয়েট্রি বা পাওয়ার অফ পোয়েম। তাহলে এখানে ওয়ার্ডস ইকুয়াল টু আমরা বলতে পারি কি একটা পোয়েম, মানে ওনার যে কবিতা আসলে কি বলছে, তার কবিতা, সেই কথাগুলোই তিনি ওয়ার্ডের মাধ্যমে, মানে ওয়ার্ড কবিতা বলে বলার চেষ্টা করেছেন। এইটা বেসিক্যালি একটা পোয়েমকে বোঝানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সিলভিয়া প্লথের আত্মজীবনীতে ভালোই জানো যে উনি তার লাইফে খুব ছোট থেকে স্ট্রাগল করে বড় হয়েছেন, সুখ শান্তি পাননি বললেই চলে। এবং আফটার তার ম্যারেজ, ইভেন আফটার তার বাচ্চা জন্ম হওয়ার পরেও তার হাজব্যান্ড, আমাদের পোয়েট টেরি উড, যে কিনা কী করেছেন, পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। তাহলে এইটা একজন ওয়াইফের জন্য মেনে নেওয়াটা সত্যিই খুবই কষ্টের ব্যাপার। তাহলে তিনি এখানে অনেক বেশি কষ্ট পেয়েছেন এবং এক পর্যায়ে তিনি আত্মহত্যাও করে মারা গেছেন। তো তিনি মারা যাওয়ার আগে, এটাই হচ্ছে তার লাস্ট কবিতা, মারা যাওয়ার কিছুদিন আগে তিনি ওয়ার্ডস কবিতাটা লিখেছিলেন। এখানে তিনি তার যে পোয়েম, এটাকে বোঝানোর অর্থে লিখেছেন এবং কবিতাটা পাঠকের কাছে খুব ডিফিকাল্টি মনে হয়, বিকজ এই কবিতাটা তুমি যদি সারফেস মিনিং করো তাহলে কিন্তু এর ইনার মিনিংয়ের সাথে তেমন কোনো মিল নাই, তুমি ভালো এটা বুঝবা না যে কবিতা কী বলতে চেয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা কবিতাটার সারফেস মিনিংয়ের সাথে ইনার মিনিংটাও জানার চেষ্টা করব থিম সহকারে। তো চলো দেখি আমরা কবিতাটাই পড়ি। কবিতাটা ওনলি ফর 20 লাইন্স, মাত্র এখানে 4টা স্ট্রেঞ্জা রয়েছে, প্রত্যেকটা স্ট্রেঞ্জা অনলি 5 লাইন্স করে আছে। হ্যাঁ, ছোট্ট একটি কবিতা। তো দেখো, উনি শুরু করেছেন অ্যাক্সেস। তো তোমরা জানো অ্যাক্স মানে কি, একটা কুঠার। তো একটা কুঠার কি করছে দেখো, আফটার হুজ স্ট্রোক, যেটা দিয়ে তুমি কোনো কিছু, মানে কুঠার দিয়ে কোনো কিছু যখন কাটো, সেখানে যখন তুমি একটা চোপ দাও, দেন দ্য উড রিংস, তখন মনে হয় যে পুরো বন কি হয়ে যাচ্ছে, তোমার কুঠারের আঘাতের যে শব্দ, সেটা পুরো বন একটা, মানে এই যে দেখো কি বলছে, অ্যান্ড দ্য ইকোজ ট্রাভেলিং, এখানে যে প্রতিধ্বনিটা হয় সেটা ট্রাভেল করছে অফ ফ্রম দ্য সেন্টার লাইক হর্সেস, যেমন একটা ঘোড়া তার সেন্টার থেকে ছুটে যায়। আচ্ছা, তোমরা তো জানো যে খুব দ্রুতগামী একটা পশু হচ্ছে ঘোড়া। তো ঘোড়া যেমন দ্রুতগামী, একটা অ্যাক্স তেমনই, যখন তুমি এখানে বনের মধ্যে একটা অ্যাক্স দিয়ে একটা গাছকে কাটছো, তখন যে শব্দটা পুরো বনকে কি করে, পুরো বনে জাগিয়ে তোলে, প্রতিধ্বনি করে ফেলে, পুরো বন কেঁপে উঠে অ্যাক্সের আঘাতে, তেমনই অর্ডস, এ অর্ডসের আঘাতে কিন্তু আমাদের মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাই না? আবার হচ্ছে এই যে কবিতার যে পাওয়ার, একটা পোয়েম তোমার হৃদয়ে নাড়া দিতেই পারে, এবং কোনো কবিতা পড়ে তোমার চোখেও জল আসতে পারে, কোনো কবিতা পড়ে তুমি সেখান থেকে অনেক বেশি ইন্সপাইরেশান পাও, অনেক বেশি এক্সাইটমেন্ট ফিল করো, তাই না? এই যে কবিতার যে পাওয়ারটা, লাইক অ্যাক্সেস, একটা কুঠারের যেমন শব্দ পুরো বনকে কম্পন করে ফেলে, তেমনই একটা কবিতা তোমার পুরো হৃদয়কে আন্দোলিত করে দেওয়ারও ক্ষমতা রাখে। এটাই হচ্ছে তার ইনার মিনিং। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যে কবিতার পাওয়ারটাকে অ্যাক্সের সাথে তুলনা করেছে কীভাবে পোয়েট, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা পরের স্ট্রেঞ্জারটা দেখি। এখানে বলছে দ্য স্যাপ, মানে এই যে তুমি যখন কুঠার দিয়ে গাছে আঘাতটা করলা, সেখান থেকে একটা রস বেরিয়ে আসে, এবং এই রসটি কি না, খুব সুখের না,
বিকজ তুমি গাছ কাটার পরে গাছেরও তো জীবন আছে, সেও তো কাঁদে, তাই না? যখন গাছকে কাটছো তখন তার যে কান্নার যে মানে তার অন্তরের যে বিষাদময় যে রসটা, ওয়েলস লাইক টিয়ার্স, যেটা একদম কান্নার মতো, ঠিক লাইক দ্য ওয়াটার ইজ ড্রাইভিং, যেমন পানি গড়িয়ে পড়ে তেমনই এটার রসটাও গড়িয়ে পড়ছে টু রেস্টাবলিশ ইটস মিরর ওভার দ্য রক। আচ্ছা, এখানে বলছে এটা গড়িয়ে পড়ে যখন একটা পাথরে এসে জমা হয় তখন যেন মনে হচ্ছে যে পাথরে কি করা হয়েছে, মিরর, একটা আয়নার প্রতিচ্ছবি। তো তোমরা জানো যে আসলে লিটারেচার আমাদের লাইফেরই প্রতিচ্ছবি, তাই না? আমাদের সমাজের প্রতিচ্ছবি, আমাদের ফ্যামিলির প্রতিচ্ছবি, আমাদের জীবন কাহিনী, প্রেম, ভালোবাসা, বেদনা, মৃত্যু, প্রত্যেকটা জিনিসেরই প্রতিধ্বনি কি, প্রতিচ্ছবি হচ্ছে এখানে কি লিটারেচার। তো পোয়েট এখানে বোঝাতে চেয়েছেন যে তার ভেতরের যে আত্মযন্ত্রণা, কারণ উনি দেখো অল্প বয়স থেকেই অনেক কষ্টে ছিলেন, ইভেন আফটার ম্যারেজও তার কষ্টের শেষ ছিল না, লাস্ট পর্যন্ত তো উনি সুসাইডই করেছেন। কী পরিমাণ কষ্ট পেয়েছেন তাহলে বোঝো। তো এই যে তার যে আত্মযন্ত্রণা, এই যন্ত্রণা, এই অ্যাগন ইন্টারনাল পেইনটাই তিনি এখানে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা থার্ড স্টেঞ্জাটা দেখি। বলছে দ্যাট ড্রপস, এই যে ওই পানিগুলো যেটা ড্রপ করছে, টার্ন করছে কি হোয়াইট স্কাল, যেন একটা সাদা মাথার খুলিতে পরিণত হয়েছে, ইটেন বাই উইডি গ্রেনস। এবার দেখো এই যে হোয়াইট স্কাল মানে এটা নির্জীব হয়ে যাচ্ছে। পোয়েট যেন দ্যাট মিনস বোঝাচ্ছে যে ইদানিং পোয়েট ঝিমিয়ে পড়েছেন, আর পারছেন না। হোয়াইট স্কাল, এর মধ্যে কি স্কালে কি আর কোনো প্রাণ থাকে বলো? কঙ্কালে মাথার খুলিতে তো আর প্রাণ থাকবে না। হ্যাঁ, ইটেন বাই উইডি গ্রেনস মানে তোমার সবুজ ঘাসপালা যেন সেটাকে খেয়ে ফেলেছে। ইয়ার্স লেটার মানে কিছু বছর পর আই এনকাউন্টার দেম অন দ্য রোড, আমি যেন তাদেরকে আবারও রাস্তায় দেখতে পেলাম। আমি আগে সারফেস মিনিংটা বলি। দেখো একটা স্কাল যেন এটা কি হয়েছে, মাটিতে পড়ে গেছে, তখন সবুজ ঘাস দিয়ে, মাটিতে পড়ে থাকলে যে কোনো জিনিস অনেক দিন কী হবে, সবুজ ঘাসে ছেয়ে যাবে না? তো এটা যেন সবুজ ঘাসটাকে খেয়ে ফেলেছে বা ঘিরে ফেলেছে বা ঢেকে দিয়েছে। বাট পোয়েট কিন্তু কিছু দিন পর বা বছর পর আবার এনকাউন্টার দেম অন দ্য রোড, বাট রাস্তায় সেগুলোর সাথে তার দেখা হয়েছে। দ্যাট মিনস পোয়েট এইখানে বোঝাতে চাচ্ছেন তার ইন্টারনাল অ্যাগনি এই স্টেঞ্জার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আসলে আমাদের পোয়েট তো অনেক দুঃখ কষ্টে ছিলেন প্রথম থেকে তার জীবনের লাস্ট অবধি। তো তিনি একজন পোয়েট ছিলেন, একজন রাইটার ছিলেন। তার যে লেখনী, তার কষ্টের কারণে সেগুলোর যে ব্রেক হয়ে যেত, আবার তিনি ট্রাই করতেন, বাট সেগুলো কি ড্রাই ডেড হয়ে যেত। এই কথাটা এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে সেগুলো কি হয়ে গেছে, ডেড হয়ে গেছে, বাট সেগুলোর সাথে আবার আমার দেখা হয়েছে। তো দেখো একটা যে কোনো একটা ফ্লোয়িং জিনিস যখন একবার বাধাপ্রাপ্ত হয়, সেটা কি হয়ে যায়, একটা ব্যারিয়ারও হয়ে যায় এবং ভালো কিছু সেখান থেকে করাটা খুব কঠিন হয়ে যায়। লাস্ট স্টেঞ্জারটা দারুণ একটা স্টেঞ্জার দেখো, যে ওয়ার্ডস ড্রাই, তার শব্দগুলো, তার ভাষা, তার কথা শুকিয়ে যাচ্ছে, অ্যান্ড রাইডারলেস, এবং এই শব্দ নিয়ে যে সে আবার কবিতা লিখবে বা এগিয়ে যাবে এটা আর পারছে না, কারণ তার রাইডটাই কি হয়ে গেছে, অচল হয়ে গেছে। দি ইনফিডেগেটেবল হুফ ট্যাপস হোয়াইল ফ্রম দ্য বটম অফ দ্য পুল ফিক্সড স্টার্স গভর্ন এ লাইফ। দেখো এখানে উনি বোঝাতে চাচ্ছেন যে একটা ফিক্সড স্টার্স যেটা একটা পুলের মধ্যে রয়েছে, সেটা আমার জীবনটাকে এখন কি করছে, গভর্ন করছে বা নিয়ন্ত্রণ করছে। দ্যাট মিনস আমি আর নিজের মধ্যে নাই। এখানে পোয়েট বোঝাতে চেয়েছেন ইনার মিনিংটা, এখানে তোমার পুল বলতে উনি বলতে চাচ্ছেন যে এই যে লাইভ স্ট্রিমিংটাকে, এবং স্টার যে নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে এই স্টার্স ইকুয়াল টু ডেথ, মৃত্যু এখন তার জীবনটাকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। উনি নিজের কন্ট্রোলটা তার নিজের হাতে নেয়, এখন মৃত্যুর হাতে চলে গেছে। এবং এই যে পোল, এটা একটা লাইফ স্ট্রিমিং, তার কষ্টের যন্ত্রণার যে লাইফ, এটা এখন কন্ট্রোল করছে, গভর্ন করছে কে, ডেথ। যার কারণে পোয়েট এখানে যে ডেথ তার খুব কাছাকাছি, বা তিনি মৃত্যুকে ফিল করেন, মারা যাওয়াটাই তার কাছে বেটার মনে হয়, এইটার মাধ্যমে কিন্তু উনি বোঝাতে চেয়েছেন যে তার নিজের কন্ট্রোলটা নিজের হাতে নেয়, এটা একেবারে ডেথের হাতে চলে গেছে এবং এক পর্যায়ে উনি সুসাইডই করেছেন। তো শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আশা করছি এটা ইনার মিনিংটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটু থিমটা দেখি। থিমে আছে ল্যাঙ্গুয়েজ ভার্সাস ইমোশান। এই যে দেখো, এই যে ওয়ার্ডস, কবিতাটার নামই দিয়েছেন উনি ওয়ার্ডস, এবং এটা একটা পোয়েমকেই মিন করতে চেয়েছেন। ল্যাঙ্গুয়েজ যে তোমার ইমোশানকে কি করে নাড়া দিতে পারে, ইমোশানটাকে কতটা তোমার চেঞ্জ আনতে পারে, একটা ল্যাঙ্গুয়েজের পক্ষে কিন্তু এটা দারুণভাবে সম্ভব। আবার বলেছে মেমোরি অ্যান্ড ট্রমা, এই যে তার পাস্ট মেমোরিগুলো এত বাজে,
যেটা তার কাছে কি করেছে, সব অলওয়েজ একটা তাকে ট্রমা দিয়েছে। এত ব্রিলিয়ান্ট একজন মানুষ, একজন রাইটার, যাকে কিনা লাস্ট পর্যন্ত তার এই করুণ পরিণতি হলো বিকজ তার কি যে পাস্ট যে মেমোরিগুলো, তাকে অলওয়েজ একটি ট্রমার মধ্যে থাকতে হয়েছে। এবং দেখো আনকনশাস কন্ট্রোল, ডেথ অ্যান্ড সাইলেন্স। ওকে, এই যে তার কন্ট্রোল, তুমি দেখতেই পাইলা যে ফিক্সড স্টার্সকে উনি ডেথের সাথে তুলনা করেছেন, যে ডেথ তাকে কি করছে, এখন কন্ট্রোল করছে। তার নিজের কন্ট্রোলটা নিজের হাতে নাই। এই যে তোমার হচ্ছে ডেথ তাকে তার নিজের মতো করে নিয়ে চলে গেছে। এই বিষয়গুলোকে থিম রেখেই কিন্তু এই পোয়েমটা উনি লিখেছেন। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।